ওকে শিক্ষার্থী বন্ধুরা, কোনটা এটা লাইটটা লাগবে না, তাহলে লাইটটা দিয়ে লাভটা কি হয়েছে? ওকে শ্রুতি জলি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মিথিলা ফারজানা সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুদীপ্ত সরকার, তন্ময়, মনিরা আক্তার, সোমা, ইকবাল হোসেন রকি, তাসনিম রিবা, প্রান্ত মণ্ডল, হোসেন সাদ, আচ্ছা ফারহানা পারভিন, মুক্তার হোসেন, তাসনিম রিবা। ওকে আমরা মোটামুটি ক্লাসটা শুরু করে দিতে পারি। আচ্ছা জসিম যাও। আচ্ছা এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ড আজকে। আসসালামু আলাইকুম ভাই, তোমরা কালকে কি উজ্জ্বল ভাইয়ের জীবনের গল্প শুনেছিলা? একবার সালাম নিবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কালকে উজ্জ্বল ভাইয়ের জীবনের গল্প শুনেছিলা? তাহলে তোমরা অনেকটাই অনুপ্রেরণার জায়গা খুঁজে পাবা। হ্যাঁ একটু তো আপসেট হয়ে যাও। ওকে তাহলে মোটামুটি আমরা শুরু করতে পারি। গতদিন আমরা অ্যালকিনের, গতদিন মানে গত 2 দিন ধরে আমরা ক্লাস করেছি অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়া কি, ঠিক আছে? অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া আমরা করেছি। আজকে আমরা করব অ্যালকিনের সালফোনেশন বিক্রিয়া। কি কথা বুঝতে পেরেছো? অ্যালকিনের সালফোনেশন বিক্রিয়া অর্থাৎ সালফিউরিক অ্যাসিড সংযোজন। ওকে তাহলে আমরা শুরু করছি অ্যালকিনের সালফোনেশন বিক্রিয়া। অ্যালকিনের সালফোনেশন বিক্রিয়া অর্থাৎ অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিড সংযোজনের বিক্রিয়াটা আমরা এখন আজকে করব। ওকে তাহলে দেখো একটু আমরা শুরু করতে পারি। ওকে এই যে দেখো ভাই CH2 ডাবল বন্ড CH2, তো আমরা এর সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিড সংযোজন করব HO SO3H, এই যে সালফিউরিক অ্যাসিড সংযোজন করব, স্বাভাবিক তোমরা বুঝতেই পারছো এইটা হলো পজিটিভ অংশ আর বাই সালফেট এইটুকু হলো নেগেটিভ অংশ। এবং খেয়াল করো আমি একটা কথা বলেছি যে তোমরা যে কোনো অসম্পৃক্ত যৌগ সেটা অ্যালকিন হোক বা অ্যালকাইন হোক না কেন ভাইয়া, যে কোনো অসম্পৃক্ত যৌগের সঙ্গে যখন জুট বিক্রিয়া করবা অবশ্যই আগে খেয়াল করবা যে এক্ষেত্রে মার্কোনিভের সূত্রটা প্রযোজ্য কিনা। আমার কথা বুঝতে পেরেছো? যে কোনো অ্যালকিনের সঙ্গে যখন তোমরা কোনো সংযোজন বিক্রিয়া করবা আগে খেয়াল করবা এখানে মার্কোনিভের সূত্র প্রযোজ্য কিনা। কারণ মার্কোনিভের সূত্র যদি প্রযোজ্য হয় আর তুমি যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু উল্টাপাল্টা উৎপাদ হবে। যদি সিকিউ অ্যান্সারটা করতে হয় তোমাকে তাহলে তো তুমি 0 পেয়ে যাবা, আর এমসিকিউ যদি অ্যান্সারটা করতে চাও তাহলে তোমার উল্টাপাল্টা যে উত্তরটা বের হবে ওটাও কিন্তু ভাই অপশনে দেওয়া থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছো? অবশ্যই। তাহলে তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও ইথিনের সঙ্গে আমরা যে সালফিউরিক অ্যাসিডের সংযোজন বিক্রিয়া করছি এখানে মার্কোনিভের সূত্র প্রযোজ্য নাকি প্রযোজ্য নয়। তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে এই ক্ষেত্রে মার্কোনিভের সূত্র প্রযোজ্য নাকি প্রযোজ্য নয়। আমি তোমাদের কমেন্টের আশায় ওয়েট করছি। একটু বলো যে এই যে আমি ইথিনের সঙ্গে সালফিউরিক অ্যাসিড সংযোজন করছি এখানে মার্কোনিভের সূত্র প্রযোজ্য কিনা। না হবে না। আচ্ছা অর্ণব লিখেছো, শাহরিয়ার যা নিয়ে লিখেছো না ভাইয়া দরকার নাই। আচ্ছা নাফিজা ইসলাম হৃদা প্রযোজ্য না, শারমিন শাইন শ্রাবণী না, সুদীপ্ত সরকার তন্ময় না, মাহিন ইসলাম না। গুড, খুব ভালো বুঝতে পেরেছো তোমরা ভাইয়া যে এখানে আমাদের মার্কোনিভের সূত্র প্রযোজ্য নয়। প্রযোজ্য নয় এই কারণে
আমার এইটা হলো অপ্রতিসম বিকারক, কারণ এটা বাইসালফেট, এটা হাইড্রোজেন, কিন্তু আমার অ্যালকিনটা তো প্রতিসম, কারণ দ্বিবন্ধনযুক্ত যে দুটা কার্বন দুটাতেই হাইড্রোজেন সমান সংখ্যক আছে, এর সঙ্গে দুইটা আছে, এর সঙ্গে দুইটা আছে, তার মানে আমার এখানে প্রযোজ্য না। তাহলে যে কোনো একটা কার্বনে আমি হাইড্রোজেন যুক্ত করতে পারি, যে কোনো একটা কার্বনে আমি বাইসালফেট যুক্ত করতে পারি। ধরো হাইড্রোজেনটা আমি এখানে দিলাম, তাহলে কি হবে CH3, তারপর কি ভাবে বলো তো CH2, এই যে CH2 এর সঙ্গে আমরা এই বাইসালফেটটা লাগাই দিলাম ও SO3H, এই যে হয়ে গেল ইথাইল হাইড্রোজেন সালফেট। আসলে এই এখন কিন্তু বিক্রিয়ার কিন্তু এখানে পরিসমাপ্ত হয় না, এখানে আমাদের পানি যোগ করতে হয়, আর্দ্র বিশ্লেষণ করতে হয়। এইখানে আমাদের এখন পানি যোগ করতে হবে। যদি পানি যোগ করি তাহলে কি ঘটে ফাইনালি দেখো ভাইয়া, এই যে এই বাইসালফেটটা এই যে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড আকারে আবার বের হয়ে চলে যায় H2SO4, আর OH টা এখানে চলে আসে, অর্থাৎ আমার ফাইনাল উৎপাদটা হবে কিন্তু অ্যালকোহল CH3 CH2, এই যে OH, আর এখানে গিয়ে হয় এই যে, মানে মনে আছে নিশ্চয় তোমাদের, আমি যেদিন তোমাদের প্রথম দিন অ্যালকিনের প্রস্তুতির বিক্রিয়াটা করিয়েছিলাম সেদিন কিন্তু তোমাদের খাতায় লিখে দিয়েছিলাম, খাতাটা বের করে দেখবা তোমরা, যে অ্যালকোহল থেকে অ্যালকিন অথবা অ্যালকিন থেকে অ্যালকোহল। কি বললাম? অ্যালকোহল থেকে অ্যালকিন অথবা অ্যালকিন থেকে অ্যালকোহল, যেটাই আমাদেরকে তৈরি করতে বলুক না কেন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাতে হবে। এবং সালফিউরিক অ্যাসিড কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র প্রভাবক হিসাবে কাজ করে। আসলে মেন সংযোজনটা কিন্তু পানি হয়, মেন সংযোজনটা কিন্তু পানি যুক্ত করতে হয়। আসলে আমরা সাধারণত অ্যালকিনের সাথে সরাসরি পানি যুক্ত করে অ্যালকোহল তৈরি করা হয় না, কারণ অ্যালকিনের সাথে সরাসরি পানি যুক্ত করে ভালো অ্যালকোহল আসলে পাওয়া যায় না, বা অ্যালকোহল তৈরি আসলে হয় না। কি করতে হয়? আগে সালফোনেশন বিক্রিয়া করে তারপর আমরা আর্দ্র বিশ্লেষণ করি। এই যে হয়ে গেল আমাদের অ্যালকোহল ইথিন থেকে। তাহলে আমরা কি বুঝলাম এখানে? বুঝতে পারছো যে সালফিউরিক অ্যাসিডটা কিন্তু ভাই এখানে প্রভাব হিসাবে কাজ করে, কারণ সালফিউরিক অ্যাসিড প্রথমে নিয়েছিলাম, ফাইনাল এখানে সালফিউরিক অ্যাসিডই হয়ে গেল। অর্থাৎ আমি একটা কথা তোমাদের প্রায় বলি, যে যদি কোনো MCQ এ তোমাদের অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত করতে দেয় MCQ এ, তোমরা করবা কি? সরাসরি পানি যুক্ত করে দিবা, কারণ সালফিউরিক অ্যাসিড তো সে সালফিউরিক অ্যাসিডই হয়ে গেল। আর MCQ তো আর দেখছে না যে তুমি এক ধাপে করলা না দুই ধাপে করলা, পানি যুক্ত করলে কি হবে? এই যে একটাতে H দিয়ে দিলা, একটাতে OH দিয়ে দিলা, হয়ে গেল। আর মার্কোনিভের সূত্র লাগবে কিনা সেইটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। আমরা আরো একটা বিক্রিয়া দেখবো একটু পর, তার আগে তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমরা বুঝতে পেরেছো কিনা। তোমাদেরকে বলেছিলাম ভাই আমি যে তোমরা এখানে না ব্যক্তিগত আলাপগুলো ভাই একটু না করার চেষ্টা করবা আর কি। এখানে তোমরা প্রশ্ন করবা, উত্তর নিবা, বুঝতে না পারলে বলবা কি, ঠিক আছে? যে এইভাবে আমাদের অ্যালকিনের ভাই সালফোনেশন। আচ্ছা জামালউদ্দিন লিখছো জি ভাইয়া, আচ্ছা মেরুন মাফি বুঝেছি বা ক্লিয়ার, ওকে বুঝতে পারছি, এটা খুব কঠিন বিক্রিয়া না। তো আমরা এখন একটা কাজ করতে চাই, আরেকটা বিক্রিয়া করতে চাই এরকম। যদি দুই একজন তোমাদের কারো কোনো প্রবলেম থাকে ভাই, তাহলে এখানে সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো CH3 CH ডাবল বন্ড CH2 HO SO3H। আমি বলেছি যে কোনো সংযোজন বিক্রিয়া যদি তোমরা করো অবশ্যই বুঝতে পারছো এটা পজিটিভ অংশ, আর এই যে বাইসালফেট মানে হাইড্রোজেন সালফেট যেটা, এইটা নেগেটিভ অংশ। তোমরা আমাকে একটু বলো যে এই ক্ষেত্রে আমাদের মার্কোনিভের সূত্রটা প্রযোজ্য কিনা একটু জানিয়ে দাও ভাইয়া। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে এই ক্ষেত্রে মার্কোনিভের সূত্রটা প্রযোজ্য কিনা। আচ্ছা হবে প্রযোজ্য। আচ্ছা হ্যাঁ আব্দুল হাকিম লিখছে প্রযোজ্য, আয়েশা ফাহমিদা লিখছে হ্যাঁ ভাইয়া, আর যে নাকি এ যে অর্ণব সাবিনা হবে, আচ্ছা মিথিলা ফারজানা হবে ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ, প্রযোজ্য হবে। তোমরা সবাই ঠিক উত্তর দিয়েছ যে এক্ষেত্রে আমাদের অবশ্যই মার্কোনিভের সূত্র প্রযোজ্য হবে। এই কারণে ভাইয়া দেখো এইটা তো আমাদের প্রতিসম তাই না, এই যে একটা হাইড্রোজেন আর একটা অপ্রতিসম, এটাও কিন্তু অপ্রতিসম। দেখো পাই বন্ধনযুক্ত যে দুটো কার্বন আছে, হাইড্রোজেন কিন্তু ভাই কম বেশি আছে, সুতরাং এটাও কিন্তু অপ্রতিসম।
ওকে, তো জানো তার মানে আগে আমি করি তারপর কথা বলতেছি তোমাদের সঙ্গে। তার মানে আমার হাইড্রোজেনটা যুক্ত হবে কি এই কার্বন না এই কার্বনে, ভাই ওই যে মনে আছে তেলে মাথায় তেল দেওয়া, যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যাবে। তার মানে আমার এখানকার হাইড্রোজেনটা যুক্ত হবে এই কার্বনে আর বাইসালফেট অংশটা যুক্ত হবে এই কার্বনে। অর্থাৎ তাহলে এখানে কি হচ্ছে CH3 CHO SO3H আর এইচটা এখানে যুক্ত হয়ে গেলে CH3। এই হয়ে গেল আমাদের যে আইসোপ্রোপাইল হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট যাই বলো না কেন। এখন এইটাকে যদি আমরা ভাই আর্দ্র বিশ্লেষণ করি, পানি যুক্ত করি, তাহলে কি হবে? এই যে হাইড্রোজেনটা বাইসালফেটের সাথে মিলে সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে আর ওএইচটা ওখানে চলে যাবে CH3, তাহলে CH ওএইচটা এখানে চলে গেল OH CH3 প্লাস সালফিউরিক অ্যাসিড ছিল, সালফিউরিক অ্যাসিডই হয়ে গেল। তোমরা কি বুঝতে পারলা ভাই বিষয়টা? আমাকে একটু বলো তো। দেখো তোমরা যদি কেউ খেয়াল না করতা যে এখানে আমার মার্কোনিভের সূত্র লাগবে, তুমি মনে করো ভুল করে এইচটা দিয়ে দিলে এখানে আর বাইসালফেটটা দিয়ে দিলা তুমি এখানে, তাহলে যখন আমরা আর্দ্র বিশ্লেষণ করতাম তখন ওএইচটা তাহলে কোথায় যুক্ত হতো? তাহলে এখান থেকে এই বাইসালফেটটা বের হয়ে চলে যেত, ওএইচটা এখানে যুক্ত হতো, অর্থাৎ এটা 2 প্রোপানল না হয়ে 1 প্রোপানল তৈরি হতো। এবং অপশনে কিন্তু এটাও দেওয়া থাকবে। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা এটা খুব সাবধানে খেয়াল রাখবা যে মার্কোনিভের সূত্র লাগবে কি লাগবে না এইটা আগে দেখে নিবা। যদি লাগে অবশ্যই অ্যাপ্লাই করবা, আর যদি খেয়াল না করো তাহলে উল্টাপাল্টা প্রোডাক্ট হবে, আর উল্টাপাল্টা প্রোডাক্ট হলে সেটাও কিন্তু অপশনে দেওয়া থাকবে। তোমরা আমাকে বলো এই বিক্রিয়াটা বুঝতে পেরেছো কিনা তোমরা? আচ্ছা ক্লিয়ার ভাইয়া? বুঝেছি ভাইয়া। জি ভাইয়া বুঝেছি। তোমরা কি এটা বুঝতে পেরেছো যে মার্কোনিভের সূত্র অ্যাপ্লাই করতে যদি আমার খেয়াল না থাকতো তাহলে কি সর্বনাশটা হয়ে যেত? তাহলে আমার বাইসালফেটটা যুক্ত যদি ভুল করে এখানে করতাম আর হাইড্রোজেন আয়নটা যদি এখানে করতাম তাহলে ফাইনালি 2 প্রোপানল না হয় 1 প্রোপানল তৈরি হতো উৎপাদ। এবং এমসিকিউ পরীক্ষায় কিন্তু এটা অপশনে দেওয়া থাকবে। ওকে, আরেকটা বিষয় তোমাদের আমি কি বললাম যে কোনো অ্যালকিনের সাথে যদি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে দেয় কোনো এমসিকিউ এ, কারণ অপশন তার বাইসালফেট গুলো থাকবে না, থাকবে হচ্ছে কি অ্যালকোহল। সেক্ষেত্রে কি করবা তোমরা? কিছু চিন্তা করো না, ঠাস করে পানি যুক্ত করে দিবা সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে। কারণ সালফিউরিক অ্যাসিড তো আসলে প্রভাবক হিসাবে কাজ করে, মেন যুক্তটা তো আসলে পানি হয়। আর এমসিকিউ তো কেউ দেখতেছে না যে আমি 2 ধাপে করলাম না সরাসরি করলাম। মার্কোনিভের সূত্র কিন্তু লাগবে, গুরুকে ভুলে গেলে চলবে না। তাহলে এইচটা হবে এখানে, এই দেখো CH2, এই যে ওএইচটা হবে এখানে। ক্লিয়ার ভাই? আমরা মেডিকেলের একটা প্রবলেম দেখবো এখন, দেখো তাহলে বিষয়টা খুব মজা পাবা তোমরা দেখে। তোমরা বইটা বের করো, নিশ্চয়ই তোমাদের হাতে বই আছে। মেডিকেলের একটা কোশ্চিন। হ্যাঁ, তোমরা পাবা হচ্ছে 386 নাম্বার পেজের 50 নাম্বার এমসিকিউ। 386 পেজের 50, 386 নাম্বার পেজের 50 নাম্বার। নাম্বার পেজের 50 পেয়েছো তোমরা? মেডিকেল 2-3 সেশনে এসছে বিক্রিয়াটা। এই যে দেখো ভাই একটু, CH3 2 C ডাবল বন্ড CH2 সম্ভবত, হ্যাঁ CH2 দিয়ে এখানে সালফিউরিক অ্যাসিড দিয়েছে, তাই না? দিয়ে হট এখানে কি হবে? তোমাদের যাদের কাছে বই আছে তার নিশ্চয়ই বই দেখছো, আর যাদের কাছে বই নাই বোর্ডে একটু দেখো। এই বিক্রিয়াটা পূর্ণ করতে দিয়েছে বা এটা দিয়েছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2002-3 সেশনে দিয়েছে। এবং অপশনগুলো কি দিয়েছে একটু দেখে নিই আমরা। পেজ নাম্বার শুনতে যাচ্ছে 326 নাম্বার পেজে 50 নাম্বার এমসিকিউ। 326 নাম্বার পেজের, এই যে 326 নাম্বার পেজ, 326 নাম্বার পেজের 50 নাম্বার এমসিকিউ। 326-50 এই নাম্বার অপশন দেওয়া আছে আমার। CH3 CHO বি নাম্বার অপশন দেওয়া আছে CH2 2
CH2OH। 326 পেজের 50 অবশ্যই আছে। তোমরা যারা নাই বলছো নিশ্চয়ই তোমাদের কাছে পুরাতন বইটা আছে। 326 পেজ। এটা কিন্তু ক্লাসটা তোমাদের সেকেন্ড ইয়ারদের জন্য, ঠিক আছে? তোমরা যারা পরীক্ষার্থীরা যারা ক্লাস করছো তারা কিন্তু তোমাদের কাছে আগের বইটা আছে, স্বাভাবিক। ওকে, কেটে দাও তো বাবা। কেটে দাও। CH3 2 COH। CH3 ডি নাম্বার অপশন হচ্ছে CH3 2 COH। এই তো আমাদের এই বিক্রিয়াটা সালফেট অ্যাসিডে পূর্ণ করতে মেডিকেলে দিয়ে বলেছে কোনটা সঠিক উৎপাদ। আমি তোমাদের টেকনিকটা কি বললাম ভাইয়া বলো তো? কোনো অ্যালকিনের সাথে যখন সালফিউরিক অ্যাসিড যুক্ত করতে দিবে তোমাদের কি করতে বলেছি আমরা? সরাসরি পানি যুক্ত করে দিবা। তাহলে আমি যদি সরাসরি এর সাথে পানি যুক্ত করি তাহলে পানিতে কি দেখো তো একটু খেয়াল করে। আমি যদি এর সাথে সরাসরি পানি যুক্ত করি, এর সাথে যদি সরাসরি আমি পানি যুক্ত করি তাহলে কি হবে? এখানে মার্কোনিভের সূত্র কিন্তু প্রযোজ্য, কারণ এটা অপ্রতিসম বিকারক, আবার এটাও কিন্তু অপ্রতিসম। ডাবল বনযুক্ত কার্বনে হাইড্রোজেন কম বেশি আছে, তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, তার মানে CH3, আর এর সাথে কি যুক্ত? OH। তার মানে কি এটা উত্তর হচ্ছে না? দেখো তো যে আচ্ছা, তাহলে এইটা কোথায়? এই যে আমি আবারও বলছি ভাই, তোমাদের যারা পরীক্ষার্থী আসো তোমরা যদি এই ধরনের ডিস্টার্ব করো আমি কিন্তু তোমাদের গ্রুপ থেকে বের করে দিব। আমি বলেছি যে ক্লাসটা হচ্ছে সেটাও কিন্তু সেকেন্ড ইয়ারদের ক্লাস, তোমাদের না। তোমাদের অনেকে হয়তো ক্লাসগুলো করতে ইচ্ছুক ছিল, তাই তোমাদের সুযোগটা আমি দিয়েছিলাম সেকেন্ড ইয়ারের ক্লাস করবা, কারণ আমার বইয়ের পেজ নাম্বার বলো যা বলো যেটা বলবো আমি কিন্তু সেকেন্ড ইয়ারদের বেস করে বলবো। ওকে, তোমরা হয়তো বুঝবাও বেশি, বুঝবাও ভালো, কারণ তোমরা যে সালে বই, এখন তো বইটা নতুন, আগামী বছর আবার বইটা নতুন হবে, তাই তোমাদেরকে বের করতে হবে খুঁজে থেকে। তাহলে দেখো ভাই একটু, তাহলে এইচটা যুক্ত হবে কোথায়? যেখানে হাইড্রোজেন বেশি আছে CH3, আর OHটা যুক্ত ভাই কার সাথে? এর সঙ্গে। ক্লিয়ার? এই যে তোমরা বলো বিক্রিয়াটা বুঝতে পারলা কিনা ভাইয়া? যে সব সময় মাথায় রাখবা কোনো অ্যালকিনের সাথে যখন সালফিউরিক অ্যাসিড যুক্ত করতে দিবে MCQ এর ক্ষেত্রে তোমার পানি যুক্ত করবা, তাহলে রিয়াকশন হয়ে যাবে, কোনো কষ্ট হবে না, কিচ্ছু হবে না। ওকে, থ্যাংক ইউ। সবাই উত্তর সি লিখেছো। তাহলে অ্যালকিনের আমরা সালফোনেশন বিক্রিয়াটা দেখলাম। তাহলে আমরা কিন্তু বেশ কিছু জুট বিক্রিয়া দেখেছি। আমরা হাইড্রোজেন হ্যালাইড যুক্ত করেছি, হাইড্রোজেন সংযোজন করেছি, আমরা ওজোন সংযোজন করেছি, সালফোনেশন করেছি। মোটামুটি এগুলো করলেই তোমাদের অ্যালকিনের জুট বিক্রিয়া আপাতত হয়ে যাবে। তো এখন আমি তোমাদের যেটা বলতে চাই ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেইটা হলো কোন জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ের পরীক্ষা। মানে একটা জৈব যৌগ যে অ্যালকিন বা অ্যালকাইন যাই বলো না কেন, ওইটা আমরা কি করে বুঝতে পারবো? তোমাদের নিশ্চয়, যেমন তোমরা একজন আমাকে কমেন্টে লিখছো যে ভাইয়া অ্যালকেন কি ওজনের সাথে জুট বিক্রিয়া দিবে না? এটা পড়ে যাবে বাবা, মার্কসটা দেখো তো। অ্যালকেন কি ওজনের সাথে জুট বিক্রিয়া দিবে না? অ্যালকেন তো ভাই প্যারাফিন, অ্যালকেন তো জুট বিক্রিয়া দেয় না, সেই ওজন তো পরের কথা। ওকে, একটু দেখবা তোমরা জিনিসগুলো। তো সেটা হলো যে কোন একটা জৈব যৌগ যে অসম্পৃক্ত, মানে ওটা অ্যালকিন নাকি অ্যালকাইন, এইটা আমরা বুঝতে পারার জন্য দুইটা পরীক্ষা করি। একটা পরীক্ষার নাম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ে, মানে কি বুঝতে পেরেছো যে একটা জৈব যৌগ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? তোমরা তো জানো যে জৈব যৌগ মেনলি দুই প্রকার, তাই না? একটা মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল যৌগ হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। অ্যালকেন গুলোকে বলি আমরা সম্পৃক্ত, অ্যালকিন এবং অ্যালকাইনকে বলি আমরা অসম্পৃক্ত। তো কোন একটা জৈব যৌগ সম্পৃক্ত মানে অ্যালকেন, নাকি ওটা অ্যালকিন বা অ্যালকাইন মানে অসম্পৃক্ত, সেইটা বোঝার জন্য দুটা পরীক্ষা করা হয়। তার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা বলি আমরা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। কেটিএস খুবই সহজ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। সেইটা হলো যে যদি ব্রোমিনকে আমরা কার্বন টেট্রাক্লোরাইড একটা নিষ্ক্রিয় দ্রাবক এর মধ্যে দ্রবীভূত করি, তাহলে দ্রবণের বর্ণটা তোমরা সবাই জানো ব্রোমিন লাল বর্ণের, লাল হবে। যে আমরা যদি ধরো এই যে ভাই এখানে আমরা একটা
টেস্ট টিউব নিলাম, এর মধ্যে CCl4 প্লাস ব্রোমিন দিলাম, দিলে এই দ্রবণের বর্ণটা মনে করো লাল হবে। ওকে, এই দ্রবণের বর্ণটা ভাই লাল হবে। এইবার আমরা একটু দেখতে চাই যে আমার কাছে যে যৌগটা আছে সেটা কি, ফ্যানটা অফ করে দাও তো ভাই বাবা। তো আমার কাছে যে যৌগটা আছে এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এইটা আমরা কিভাবে বের করব? আমরা এর মধ্যে আমার ওই জৈব যৌগটা যোগ করব, আমার জৈব যৌগটা এর মধ্যে যোগ করব। আমি যে জৈব যৌগটা নিয়ে প্র্যাকটিক্যাল করতে চাচ্ছি সেই জৈব যৌগটা এর মধ্যে যোগ করব। করে যদি দেখি যে আমার ব্রোমিনের লাল বর্ণটা লালই আছে, বর্ণটা কোনো চেঞ্জ হয়নি, তার মানে আমি যে জৈব যৌগটা এখানে যোগ করেছি সেইটা এর সাথে কোনো বিক্রিয়া করেনি জন্যই তো আসলে বর্ণ চেঞ্জ হয়নি, তার মানে এটা সম্পৃক্ত, মানে অ্যালকেন। আর যদি দেখি যে আমার এই লাল বর্ণটা বর্ণহীন হয়ে গেছে, বর্ণটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা বুঝবো যে আমি যে জৈব যৌগটা যোগ করেছি সেটা হয় অ্যালকিন না হয় অ্যালকাইন। মানে এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা দ্বারা বুঝতে পারবো না কিন্তু ওটা অ্যালকিন না অ্যালকাইন, শুধু এটা বুঝতে পারবো ওটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। আমি আবারও বলছি যে আমরা একটা পাত্রে নিষ্ক্রিয় একটা দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড নিয়ে তার মধ্যে ব্রোমিন যোগ করলে দ্রবণের বর্ণটা লাল হবে। এর মধ্যে আমরা যে জৈব যৌগটা নিয়ে প্র্যাকটিক্যাল করব সেটা যদি যোগ করার পর যদি দেখি লাল বর্ণের কোনো চেঞ্জ হচ্ছে না, লাল বর্ণ লালই আছে, তার মানে আমার এই জৈব যৌগটা এর সাথে কোনো বিক্রিয়া করে নাই, তার মানে এটা হচ্ছে সম্পৃক্ত। আর যদি দেখি আমার লাল বর্ণটা বর্ণহীন হয়ে গেছে, তার মানে আমি যে জৈব যৌগটা যোগ করেছি সেটা অসম্পৃক্ত। কিন্তু সেটা অ্যালকিন না অ্যালকাইন এটা বোঝা যাবে না, এটা বোঝার আলাদা সিস্টেম আছে। আপাতত আমরা এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা বুঝতে পারবো। তাহলে ব্রোমিন দ্রবণ দ্বারা জৈব যৌগে কি বোঝা যায়, এটা কি অ্যালকিন অ্যালকাইন নাকি অসম্পৃক্ততা, কোনটা ভাই বলো তো? অসম্পৃক্ততা। ওটা অ্যালকিনও হতে পারে অ্যালকাইনও হতে পারে। এইটুকু ক্লিয়ার ভাই? এইভাবে ভাই আমরা ব্রোমিন দ্রবণ দ্বারা কোনো জৈব যৌগ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত সেটা বুঝতে পারি। দেখো কি ঘটে। ধরো অ্যালকিন, আমরা ইথিন নিলাম, ইথিন এই যে ব্রোমিন যুক্ত করলাম, কার্বন টেট্রাক্লোরাইড একটা নিষ্ক্রিয় দ্রাবক এখানে দ্রবীভূত করে। এই ব্রোমিনটা কি করে ভাই জানো? এই পাই বন্ড ভেঙে যায়, যেটা আমরা অ্যালকিনের জুট বিক্রিয়ার ক্ষেত্রে দেখেছি। এই পাই বন্ডটা ভেঙে এই যে CH2 তাই না, এখানে একটা ব্রোমিন যুক্ত হলো, এখানে একটা ব্রোমিন যুক্ত হলো। তার মানে এখানকার যে লাল কালারটা ছিল সেটা কার কালার? ব্রোমিনের কালার। বাট এখানে তো আর ব্রোমিন না, এটা কি ব্রোমিন? এটা তো 1,2-ডাইব্রোমোইথেন। অর্থাৎ যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে ব্রোমিন দ্রবণ পরীক্ষায় ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হওয়ার কারণ কি, কি কারণ বলবা? ব্রোমিনের অনুপস্থিতি। কারণ এখানে লাল বর্ণটা আসলে কার ছিল? ব্রোমিনের ছিল। আর এখানে তো ব্রোমিন নাই, ওটা জুট যৌগ তৈরি করে ফেলেছে, এই জন্য আমাদের লালটা ভাই বর্ণহীন হয়ে যায়। কিন্তু এটা যদি অ্যালকেন হতো, মনে করে ইথেন হতো, তাহলে এর সাথে তো কোনো বিক্রিয়াই করতো না, ফলে ব্রোমিনের লাল বর্ণ লালই থাকতো। এই দ্রবণ দ্বারা এই বিক্রিয়া দ্বারা আমরা জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয় করতে পারি। এইটুকু ক্লিয়ার কিনা ভাই বলো তোমরা আমাকে। তাহলে তোমাদের এমসিকিউ যদি প্রশ্ন দেওয়া হয় যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দ্বারা কোন বন্ধনের উপস্থিতি শনাক্ত করা হয়, কোন বন্ধনের ভাই বলতো? পাই বন্ধনের উপস্থিতি শনাক্ত করা হয়। কারণ পাই বন্ধন আছে কিনা, পাই বন্ধনের কি, ঠিক আছে, যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দ্বারা কোন বন্ধনের উপস্থিতি শনাক্ত করা হয়? পাই বন্ধনের উপস্থিতি। ক্লিয়ার ভাই তোমরা? ব্রোমিন দ্রবণ পরীক্ষা দ্বারা পাই বন্ধনের উপস্থিতি শনাক্ত করা হয়। এই ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো ভাই কমেন্টে। রাকিব আহমেদ বলছে আজকে বোর্ড দেখতে ভালো লাগতেছে, থ্যাংক ইউ ভাই। ক্লিয়ার, আচ্ছা জুবাইদা নার ক্লিয়ার, গুলাম ইয়াজদানি ক্লিয়ার, নাহিয়ান হাসান ক্লিয়ার, ওকে ভাইয়া। রেজওয়ান আহমেদ ক্লিয়ার, থ্যাংক ইউ।
তাহলে সবাই ক্লিয়ার ভাই? তাহলে মাথায় থাকে যেন এখানে কি শিখলাম আমরা, যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দ্বারা জৈব যৌগটা অসম্পৃক্ত না সম্পৃক্ত, শুধু সেইটা বুঝতে পারবো আমরা। এইটা দ্বারা কখনোই বুঝতে পারবো না ওটা অ্যালকিন নাকি অ্যালকাইন, অর্থাৎ আমাদের জৈব যৌগের মধ্যে যে পাই বন্ধন আছে সেইটা আমরা বুঝতে পারবো এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা দ্বারা। ক্লিয়ার ভাই? এইটা হলো আমাদের জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ের একটা পরীক্ষা, যেটাকে আমরা বললাম ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আরেকটা হচ্ছে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা এটা কি আসলে শোনো, এটাও ধরো সেম জিনিস, যে আমরা একটা পাত্রে এই যে ভাই একটা পাত্রে আমরা কি করলাম, এই যে জলীয় বা ক্ষারীয় নিলেই হলো, জলীয় বা ক্ষারীয়, এই যে মেনলি ক্ষারীয়টাই বেটার, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা এটা পাত্রে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলাম, নিলে এটার বর্ণ গোলাপি হয়। কি বললাম? বর্ণটা গোলাপি হয়, গোলাপি বর্ণ হয়। গোলাপি বর্ণ তো বোঝায়, এই বর্ণটা ভাই গোলাপি হয়। তো এর মধ্যে যদি আমরা কোনো জৈব যৌগ যোগ করি, ওই একই ডায়লগ, যদি আমরা দেখি এর গোলাপি বর্ণটা বিবর্ণ হয়ে গেছে, বর্ণহীন হয়ে গেছে, তাহলে আমরা বুঝবো ওটা অসম্পৃক্ত যৌগ। আর বর্ণের যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আমরা বুঝবো ওটা সম্পৃক্ত যৌগ। ওই একই ডায়লগ আবার এখানেও, যে এই বেয়ার পরীক্ষা দ্বারা কিন্তু আমরা জৈব যৌগের শুধুমাত্র অসম্পৃক্ততা নির্ণয় করতে পারি, ওটা অ্যালকিন নাকি অ্যালকাইন সেটা কিন্তু ভাই নির্ণয় করতে পারি না। কি ঠিক আছে? যে এই বেয়ার পরীক্ষা দ্বারা এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা দ্বারা দুটাই জৈব যৌগের পাই বন্ধনের উপস্থিতি শনাক্ত করা হয়, কার্বন কার্বন পাই বন্ড। সেটা অ্যালকিনের ক্ষেত্রে হতে পারে, অ্যালকাইনের ক্ষেত্রে হতে পারে। কি ক্লিয়ার? তো এই যে বেয়ার, ও এটাও কিন্তু এমসিকিউ দেয় ভাই, জানো নিচের কোনটি বেয়ার বিকারক? তাহলে কি দিবা তোমরা? এই যেটা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা সাধারণত বেয়ার বিকারক বলে থাকি আমরা। তো তাহলে কি দেখলাম ফাইনালি, যে কোনো জৈব যৌগের মধ্যে যদি আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করি, করে যদি দেখি তার গোলাপি বর্ণটা বিবর্ণ হয়ে যাচ্ছে, তাহলে আমরা বুঝবো আমার জৈব যৌগটা অসম্পৃক্ত। আর যদি দেখি আমরা যে গোলাপি গোলাপি আছে, তার মানে ওটা সম্পৃক্ত। তাহলে আমরা বিক্রিয়াটা দেখে নিই একটু, যে বেয়ার পরীক্ষায় কিভাবে অসম্পৃক্ত যৌগগুলা বনের ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটাকে বিবর্ণ করে দেয়। হ্যাঁ ভাই, সায়েন্টিস্টের নাম, বিজ্ঞানী নাম আর কি। ভাইয়া মানা করার পরেও অনেকে গল্প করছে, কি বলবো ভাই বলো এখন, তোমরা যদি তোমাদের নিজেদের ভালো মন্দটা না বোঝো তাহলে কেমনে হয়? হ্যাঁ ভাই, বেয়ার সায়েন্টিস্টের নাম, বিজ্ঞানী নাম একটা। ওকে, আচ্ছা তোমরা একজন জিজ্ঞেস করছো ব্রোমিন দ্রবণ পরীক্ষায় CCl4 কেন ব্যবহার করা যায়? দ্রবণটা তৈরি করার জন্য, ব্রোমিনের দ্রবণ তৈরি করার জন্য। এবং তোমরা এর আগেও দেখেছো যে এই যে অ্যালকিনের জুট বিক্রিয়ায়িত দ্রাবক হিসাবে আমরা সাধারণত কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করে থাকি। এই কারণেই কার্বন টেট্রাক্লোরাইড আসলে ব্যবহার করে, একটা নিষ্ক্রিয় দ্রাবক ব্যবহার করতে হয়। ওকে, দেখো একটু, তোমরা তো এখনো ভাই পরিমাণগত রসায়ন পড়ো নাই, পড়লে তোমরা সেখানে দেখবা যে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে MnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যমে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যমে পরিবর্তিত হয়ে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যমে পরিবর্তিত হয়ে পটাশিয়াম ম্যাঙ্গানেট হয়ে যায়। এটা হয়ে যায় K2MnO4। তোমরা এটা পরিমাণগত রসায়নের যখন জারণ বিজারণ অংশ পড়বা ভাই, সেখানে দেখবা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সে জারক রূপে ক্রিয়া করে, অম্লের মাধ্যমে জারক রূপে ক্রিয়া করে, ক্ষারীয় মাধ্যমে জারক রূপে ক্রিয়া করে, আবার নিরপেক্ষ মাধ্যমে জারক রূপে ক্রিয়া করে। তো ক্ষারীয় মাধ্যমে তার পরিবর্তিত রূপটা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হয়ে যায় পটাশিয়াম ম্যাঙ্গানেট। এটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হলো
পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর এইটা হলো পটাশিয়াম ম্যাঙ্গানেট। পটাশিয়াম ম্যাঙ্গানেট কি ঠিক আছে? এইটা হলো ভাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ওইটা হলো পটাশিয়াম ম্যাঙ্গানেট। ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা পরিবর্তিত হয়ে পটাশিয়াম ম্যাঙ্গানেট হয়ে যায়। অম্লের মাধ্যমে ম্যাঙ্গানেজ আয়ন তৈরি করে, ওটা যাচ্ছি না আমি। আর নিরপেক্ষ মাধ্যমে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি করে। আপাতত ওইটুকু তোমাকে যেতে হবে না, আমরা যখন পরিমাণগত রসায়নে যাব তখন এটা আমি আবার বলবো। তাহলে মনে থাকবে ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরিবর্তিত হয়ে কি তৈরি করবে? পটাশিয়াম ম্যাঙ্গানেট, পানি আর এই যে জাইমান অক্সিজেন। নিশ্চয়ই তোমরা জাইমান অক্সিজেন মানে জানো যে এমনি নর্মাল অক্সিজেন মানে আমরা জারণ বুঝি, আর জাইমান অক্সিজেন মানে হচ্ছে সদ্য প্রস্তুত অক্সিজেন, খুবই সক্রিয় অক্সিজেন কি ঠিক আছে? তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ক্ষারীয় মাধ্যমে পরিবর্তিত হয়ে সে পটাশিয়াম ম্যাঙ্গানেট হয়ে যায়, সাথে পানি এবং জাইমান অক্সিজেন তৈরি করে। এই পানি আর জাইমান অক্সিজেনটাই মেনলি যুক্ত হয় অ্যালকিনের সাথে। এই যে দেখো ভাই CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ আমি তোমাদের দেখাচ্ছি যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে যদি আমরা অ্যালকিন যোগ করি তাহলে এই যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা যে চেঞ্জ হয়ে যায়, কিভাবে চেঞ্জ হয়ে যায়? এই অ্যালকিনের সঙ্গে এই যে পানি আর জাইমান অক্সিজেন খুব দ্রুত বিক্রিয়া করে ভাই এই যে পাই বন্ড ভেঙে যায়, ভেঙে CH2 এই যে OH একটাতে যুক্ত হয়ে গেল, আরেকটা কার্বনে এই যে ORH OH যুক্ত হয়ে গেল। 1,2 ইথেন ডাইঅলও বলতে পারো। এটার আরেকটা নাম আছে ভাই, যে কোনো যৌগে যদি দুটা OH মূলক থাকে তাকে আমরা গ্লাইকল বলি। গ্লাইকল, কোনো যৌগে দুইটা OH মূলক থাকলে তাকে আমরা গ্লাইকল বলে থাকি। গ্লাইকল অর্থাৎ তুমি এটার নাম বলতে পারো ইথিলিন গ্লাইকল, সাধারণ নাম এটা। যদি ইউপ্যাক নাম বলতে চাও তাহলে 1,2 ইথেন ডাইঅল, আর সাধারণ নাম বললে তোমরা বলবা গ্লাইকল কি ঠিক আছে? আমাদের একসাথে কিন্তু অ্যালকিনের জারণ বিক্রিয়াটাও হয়ে গেল। দেখো এই যে এটাতে অ্যালকিনের জারণ বিক্রিয়া, এই যে অ্যালকিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে বর্ণহীন করছে, তো জারণ বিক্রিয়া দ্বারাই এইটার নাম হলো, তাহলে কি পুরো নামটা কি হবে? ইথিলিন গ্লাইকল। এটা হলো সাধারণ নাম। এভাবেই কিন্তু ভাইয়া যে কোনো আমি অ্যালকাইনে যাচ্ছি না, আপাতত শুধু অ্যালকিন দিয়ে বিক্রিয়া করাই। যখন অ্যালকাইনে যাব তখন এই বিক্রিয়াগুলো আমি আবার দেখাবো। এইভাবেই কোনো অসম্পৃক্ত জৈব যৌগ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে বিবর্ণ করে। এটাও যে বিজ্ঞানীর নাম অনুসারে এই পরীক্ষাটার নাম বলা হয় বেয়ার পরীক্ষা। ওকে, অনেক সময় কিন্তু ভাই উল্লেখ করে দেয় যে উদ্দীপকে উল্লেখিত জৈব যৌগটির শনাক্তকরণে বেয়ার পরীক্ষা লিখো, কারণ উল্লেখ না করলে না পোলাপান বেশিরভাগ ক্ষেত্রেই ওই ব্রোমিন দ্রবণ পরীক্ষাটাই দেয়। এটা একটু সহজ মনে করে এই কারণে। তোমরা আমাকে বলো এই বেয়ার পরীক্ষাটা বুঝতে পারলা কিনা? কেউ যদি ভাই মনে করো যে আমি আলাদা করে যে বিক্রিয়াটা দেখাইছি এই বিক্রিয়াটা তুমি দেখাবা না, মানে এই বিক্রিয়া তুমি আর আলাদা করে দেখাবা না এখানে বোর্ডে, মানে তোমার খাতায়, কোনো অসুবিধা নাই। তুমি এখানে যে সরাসরি লিখো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে যদি লিখে দাও তাহলে টিচার বুঝে নিবে যে এই যে পানি আর জাইমান অক্সিজেন সেটা কোথায় থেকে এসছে ভাইয়া বলো তো? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে এসছে। তাই সেক্ষেত্রে এই বিক্রিয়াটা না দেখালেও চলবে, এটা দিলেও হবে। তোমরা দেখবা তোমাদের কনসেপ্ট বুকের আমি এই বিক্রিয়াটা তো দুই জায়গায় আছে, দুই জায়গায় আমি দুইভাবে করেছি। এক জায়গায় এই পুরা বিক্রিয়া দিয়ে পূর্ণ করেছি, আর এক জায়গায় এই বিক্রিয়া দিইনি। এখানে শুধু আমি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েই বিক্রিয়াটা পূর্ণকরণ দেখিয়েছি। তোমরা আমাকে বলো জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ে যে দুটা পরীক্ষা করলাম আমরা, একটা হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা হলো এই বেয়ার পরীক্ষা, এই দুটা পরীক্ষা তোমরা বুঝতে পারলা কিনা? হাতে লিখছো? আমার কমেন্ট পড়লাম না বাবা, এই যে পড়লাম তোমার কমেন্ট। আচ্ছা, ওএস ব্যবহার পটাশিয়াম ক্ষারীয় ব্যবহারটা বলেন। কারণটা হচ্ছে ভাই এই ওএসটা তো ক্ষারীয় মাধ্যমের জন্য, আমাদের এই যে বর্ণটা চেঞ্জ হচ্ছে, আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে পারম্যাঙ্গানেট হয়ে যাবে এটা তো ক্ষারীয় মাধ্যমের কারণেই। মাধ্যম চেঞ্জ হলে এই উৎপাদটা আমরা আর পাবো না আসলে, এই জন্য ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়।
ওহো, আব্দুল্লাহ বিন উবাই লিখছে বাবা কেমন ভাইয়া। ও আচ্ছা, তোমাদের সঙ্গে মজা করছে ভাইয়া, বুঝছো, তোমরা ভাইয়া লিখছো তো এই জন্য লিখছে। ওকে, শিক্ষার মাঝে বিনোদন পড়তে হয় মজা নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি ভাইয়া, ক্লিয়ার, বুঝেছি, ক্লিয়ার। ওকে, একটু বই পড়ো ভাই, তারপর ধরো কোনো জায়গায়। হ্যাঁ, দুইটা ইজি। থ্যাংক ইউ তাহমিদুল ইসলাম অমি লিখছো ভাই, ভালো, ক্লিয়ার ক্লিয়ার, সেরকম ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ। বুঝেছি ভাইয়া, বুঝেছি ভাই। ওকে, তাহলে একটু বই পড়তে হবে ভাই, বই আছে, আমি দেখাই দিচ্ছি বইয়ের এটা কোন জায়গায় আছে তোমাদের। একটু বইটা তোমরা আমার সঙ্গে বের করো, তাহলে একটু বই পড়ো। বই পড়তে গিয়ে অনেক প্রশ্ন মাথায় আসবে, আবার আমাকে জিজ্ঞেস করবা, পরবর্তী ক্লাসে আমি সেগুলো আবার তোমাদের সলভ দিব। এই যে 192 নাম্বার পেজে চলে আসো ভাইয়া তোমরা। 192 52 নাম্বার কোশ্চিনটা, 192 পেজের 52 পেয়েছো। জৈব যৌগের অসম্পৃক্ততার নির্ণয়ে দুটি পরীক্ষার বর্ণনা দাও। ওকে, পেয়েছো কি তোমরা? আচ্ছা, তারপর তোমরা একটু চলে এসো ভাইয়া 189, এটা বললাম আমি 192 পেজের 52, 192 নাম্বার পেজের 52 নাম্বার, জৈব যৌগের অসম্পৃক্ততার নির্ণয়ে দুইটি পরীক্ষার বর্ণনা দাও। আর যদি কারো কাছে বই না থাকে, তুমি যে বই তোমার কাছে আছে সেই বই বের করে দেখবা, এই বিক্রিয়াটা আছে, টেনশন নাই। এইটা একটা। আর 189 নাম্বার পেজের 44 নাম্বার কোশ্চিন, 189 পেজে 44। দেখো দেখো ভাই, ইথিন থেকে নিম্নের যৌগগুলো কিভাবে পাবে? 189 পেজের 44, নিশ্চয়ই তোমরা বই বের করে ফেলেছ। তো দেখো ভাই, এই যে ইথিন থেকে নিম্নের যৌগগুলো কিভাবে পাবে? ইথেন তো আমাদের আগেই হয়ে গেছে, এই যে ইথিলিন গ্লাইকল তৈরি আজকে হয়ে গেল, ইথানল তৈরি আজকে হয়ে গেল, মিথানল তো আমরা ওজনের বিক্রিয়ার সময় করেছি। ওকে, আচ্ছা, এইবার একটু আসি আমরা একটা মজার জিনিস নিয়ে, যে ভুলটা পোলাপান প্রায় করে, সেইটা হলো এই যে ভাই ইথিন, ইথিন ঠিক আছে, এর সাথে ব্রোমিন যুক্ত করলাম, দেখা যাচ্ছে যে এখানে আমার নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড না দিয়ে একটা পোলার দ্রাবক দিয়ে দিল, ধরো পানি দিল। এইবার কিন্তু উৎপাদ চেঞ্জ হয়ে যাবে, এবং আমি বর্তমানে দেখছি বিভিন্ন পরীক্ষাগুলোতে এখানে কিন্তু আর কার্বন টেট্রাক্লোরাইড দিচ্ছে না বিক্রিয়া পূর্ণ করতে দিলে তোমাদের পরীক্ষায়। কেন দিচ্ছে না ভাই জানো? পোলাপান এখানে কার্বন টেট্রাক্লোরাইড আছে নাকি পোলার দ্রাবক আছে কিচ্ছু দেখে না। তারা কি করে জানো? এই যে পাই বোনটা ভেঙে দেয়, দিয়ে এই যে দেখো, সরি, এই যে CH2 Br, এই যে এইটা পূরণ করে দেয়, এটা রেখে দেয়। মাথায় রাখবা, এখানে কার্বন টেট্রাক্লোরাইড বা জল, পানি যেটাই নিই না কেন এটা হবেই। কিন্তু যখন আমরা পানি ব্যবহার করব, এর সাথে আরো কিন্তু কিছু উৎপাদ হয়, তখন আমার এটাও 2 অণু লাগে, এটাও 2 অণু লাগে। কিন্তু সে আরেকটা উৎপাদ কি? এই যে CH2, ঠিক আছে। আরেকটা উৎপাদ হচ্ছে এই যে এখানে ব্রোমিন মোট কয়টা ভাই বলতো? 4টা। এই যে 2টা ব্রোমিন যুক্ত হয়ে গেল, আর 2টা ব্রোমিন আছে না ভাই, এইটা ভেঙে যায়, ভেঙে একটাতে যুক্ত হলো OH, আর আরেকটাতে যুক্ত হয় ব্রোমিন, আর আরেকটা ব্রোমিন যে থাকলো আর H মিলে HBr তৈরি হয়। তোমরা হয়তো বলবা যে আমরা জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ে ওই কার্বন টেট্রাক্লোরাইড এটা দিয়ে করি না কেন? এটা দিয়ে করি না এই জন্য ভাই, দেখো এখানে অনেকগুলো উৎপাদ কিন্তু তৈরি হচ্ছে, একটা ঝামেলা। তারপর HBr এর কালার তো কিছুটা লাল, ফলে বিক্রিয়ায় কিন্তু বিভ্রান্তি আসবে। এই কারণে আমরা জলীয় দ্রবণ না দিয়ে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন দিয়ে এই জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ের পরীক্ষাটা করি। তাহলে মাথায় থাকবে, যদি আমরা এখানে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করতাম, নিষ্ক্রিয় দ্রাবক ব্যবহার করতাম, তাহলে এইটুকু উৎপাদই শেষ, আর নাই। আর যখনই আমরা পানি ব্যবহার করব, তখন ওইটার সাথে আবার কি তৈরি হবে বলতে, আরেক অণু, এই যে পানিটা ভেঙে H আর OH তৈরি হবে, এই যে একটা OH, আরেক কার্বন যুক্ত হবে এখান থেকে ব্রোমিন, আর মোট তো 4টা ব্রোমিন, 1 2 3 চলে গেল, আরেকটা ব্রোমিন আর H মিলে তৈরি হবে HBr। বিক্রিয়া পূর্ণকরণের ক্ষেত্রে খেয়াল রাখবা, তোমরা যদি বিষয়টা বুঝতে পারো তাহলে ভালো, না বুঝতে পারলে আমাকে বলো, আমরা কিছু প্রশ্ন দেখব। তোমরা আমাকে বলো ভাইয়া এটা বুঝতে পারলা কিনা? আচ্ছা, লিখেছো, আরেকবার বলেন, তাই না? দেখো ভাইয়া, যেটা আমরা দেখলাম এখানে, সেইটা হলো যে যদি আমরা এখানে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন ব্যবহার করি, তাহলে এই যে পাই বোন ভেঙে 2 কার্বন 2টা ব্রোমিন তৈরি হয়ে গেল, উৎপাদ শেষ আমার, এইটুকু বিক্রিয়া।
এই কারণে আমরা জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ে জলীয় ব্রোমিন ব্যবহার না করে কার্বন টেট্রাক্লোরাইড ব্রোমিন ব্যবহার করি, কারণ একটাই উৎপাদ হয় যেটা কিনা বর্ণহীন। এইবার এখানে কার্বন টেট্রাক্লোরাইড না দিয়ে যদি ভাই আমরা পানি ব্যবহার করি, যেটা এখানে করেছি, তখনও এই উৎপাদটা তো হবে যেটা তোমরা ওখানে দেখলা, তার সাথে আরো দুটা উৎপাদ তৈরি হবে। সেটা কি? এই যে একটা কার্বনে OH যুক্ত হবে পানি থেকে এসে, আরেক কার্বনে Br, এটা একটা উৎপাদ হবে, মানে ব্রোমো অ্যালকোহল তৈরি হবে, আর H আর Br মিলে HBr, মানে তিনটা উৎপাদ এখানে তৈরি হবে। আসলে কখন এটা হবে? যখন আমরা জলীয় ব্রোমিন ব্যবহার করব তখন। আচ্ছা এখন তোমরা বলো ভাই এবার বুঝতে পারলা কিনা? ওকে, এবার জাহিদ হাসান লিখেছো ক্লিয়ার। আচ্ছা ইউরাই আরেকবার স্যার বললাম তো ভাই আরেকবার, ওই বারবার তো একই কথাই বলবো। এই যে একটা যেটা আমরা কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন, সেটা তো হবেই, তার সাথে আরো দুটো উৎপাদ হবে। কি? এই যে পাই বন্ড ভেঙে একটা তো OH আর একটাতে এই যে মোট 4টা ব্রোমিন আছে না, 2টা ব্রোমিন, একটা ব্রোমিন চলে গেল, আরেকটা ব্রোমিন আর H মিলে তৈরি হবে HBr। আমরা আরেকটা বিক্রিয়া করি তাহলে বুঝতে পারবা। এগুলো কোশ্চিন এসছে ভাই, আমি দেখাচ্ছি, দাঁড়াও। উফ, কোথায় পড়লো গো? CH3 CH ডাবল বন্ড CH2 প্রোপেন, এর সাথে তোমরা ব্রোমিন যুক্ত করলাম, জলীয় ব্রোমিন। আমি তোমাদের 2 মিনিট টাইম দিলাম ভাই, তোমরা বিক্রিয়াটা একটু পূর্ণ করে ফেলো তো। তোমরা বিক্রিয়াটা পূর্ণ করো, ভুল হোক ঠিক হোক যাই হোক না কেন তোমরা পূর্ণ করো। এরপর আমি যখন বোর্ডে পূর্ণ করব তখন তোমরা এটা একটু মিলাই নিবা। আচ্ছা নাজমুল সাকিব বলছে অ্যালকোহল হলো না কেন? অ্যালকোহল তো হলো ভাই, অ্যালকোহল হলো না কে বললো তোমাকে? এই যে অ্যালকোহল তো হলো এখানে, যে ব্রোমো অ্যালকোহল। ওকে, তোমরা একটু পূর্ণ করো, তারপর আমি পূর্ণ করে দিব, দেখি তোমরা ভুল করো না ঠিক করো, একটু দেখবো আমরা। আচ্ছা নয়নউদ্দিন ক্লাস দেখছো ভাইয়া, থ্যাংক ইউ নয়ন, রেগুলার ক্লাসটা দেখে থাকো তুমি। আচ্ছা ঈশান ইমা, এই যে ভাই এগুলো কথাবার্তা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে এগুলো কথাবার্তা এখানে বলো। এটা তো ভাই আমাদের সরাসরি ক্লাস না, তাই না? যে দু একটা কথা বললাম, মজা করলাম। আসলে এখানে তো এই যে কমেন্টে তোমরা আজে বাজে কমেন্ট করলে না, অনেকে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো চলে যায়, দেখা হয় স্কিপ হয়ে যায়। ওকে, আর তোমরা এইসব লেখার সময় তো আসলে হ্যাঁ আমি ফ্যান অফ করে দিয়েছি। বন্ধ করে দাও না হয়নি বলো। তোমার ঠান্ডা লাগছে, তোমার ঠান্ডা লাগে অসুস্থ হয়ে যাবে না? ও আচ্ছা, তো নিয়ে যাও। ভাই আজকে কিন্তু বোর্ড সেই লাগছে, জানেন? সিলেবাস লিখছে অবশ্য। কি বলছে? যে ভাই বোর্ডটা ভালো লাগতেছে আজকে, ওদেরকে বিক্রিয়াটা পূর্ণ করতে দিয়েছি, করুক। কালারটা সুন্দর লাগছে। উজ্জ্বল ভাই ইন্টার্ট। আচ্ছা তোমরা অনেকে লিখেছো ভাইয়া হয়ে গেছে। ওকে, আমরা একটু পূর্ণ করে দেখি এখন তোমাদের সাথে মিলে কিনা বা কোথাও ভুল হয় কিনা। আচ্ছা দেখো, তাহলে আমাদের পাই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে 2 কার্বন দুটা ব্রোমিন যুক্ত হবে, CH3 CH। আমার ধারণা এই উৎপাদটা লিখতে কারো কোনো প্রবলেম হয়নি, এবং ঢাকা ইউনিভার্সিটির 9 সেশনে এই বিক্রিয়াটা পূর্ণ করতে দিয়েছে। আমি দেখাচ্ছি তোমাদের, এবং পূর্ণ করতে দিয়ে এই উৎপাদটা যে হবে এটা প্রশ্নে বলেই দিয়েছে। এটা ঢাকা ইউনিভার্সিটির 9-10 সেশন।
যে প্রোপেনের সাথে ব্রোমিনের এই যে জলীয় ব্রোমিনের বিক্রিয়ায় এটা যে তৈরি হবে এটা প্রশ্নে বলেই দিয়েছে যে এটা তৈরি হয়, তার সাথে আর কি তৈরি হয়। এইবার দেখবো আমরা মূল খেলাটা, সেইটা হচ্ছে CH3 CH পাই বন্ড ভেঙে গেল CH2, তাহলে এই যে পাই বন্ড ভেঙে গিয়ে একটা কার্বনে ওই যুক্ত হবে আর আরেকটা কার্বনে ব্রোমিন যুক্ত হবে, তাই না? তাহলে কেউ নিশ্চয়ই এটা করেছো, একটাতে ওইস একটাতে বিআর, এটা করেছো। আবার কেউ নিশ্চয়ই এটা করেছো, CH3 CH OH CH2 Br, নিশ্চয়ই কেউ এটা করেছো, কেউ এটা করেছো। আর প্লাস তো HBr হবেই। এটা মনে করো ভাই আমাদের, এটা আমাদের 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। তোমরা একটু আমাকে কমেন্টে পটাপট জানিয়ে দাও কে কোনটা করেছো। মানে এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, দুটাই ব্রোমিন। এটা নিয়ে কিন্তু সমস্যা, কারণ একটা ওইস একটা বিআর, কেউ এই কার্বনে ওইস এই কার্বনে বিআর দিয়েছো, কেউ এই কার্বনে বিআর এই কার্বনে ওইস দিয়েছো। ঢাকা ইউনিভার্সিটির 9-10 সেশনে এই যে বিক্রিয়াটা এসেছে, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, অপশনে দুটাই দেওয়া আছে। এখন তোমরা আমাকে একটু কমেন্টে জানাও কে কোনটা লিখেছ। আচ্ছা, এখানে মাহমুদা খাতুন 1 নাম্বার, আবিদা ইবনাত 1 নাম্বার, নাইয়ান হাসান 1 নাম্বার, শারমিন শাইন শ্রাবণী তুমি লিখেছো 2 নাম্বারটা, নিশাদ জান 1 নাম্বার, নসিন 1 নাম্বার। তবে অবশ্যই যদি পরীক্ষার্থী কোনো স্টুডেন্ট এখানে থেকে থাকো তাদের কিন্তু উত্তর দেওয়া হয় যাবে না, তাকে দেখতে থাকবা, উত্তর দিতে পারবা না। আচ্ছা, আসিফ ইকবাল 2 নাম্বার, মিজানুর রহমান 1 নাম্বার। আচ্ছা, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই অবশ্য 1 নাম্বারটা করেছো এবং তোমাদের অপশনে কিন্তু 1 নাম্বারটাও দেওয়া আছে, আমি দেখাচ্ছি ভাইয়া, দাঁড়াও, তোমাদের 1 নাম্বারটাও দেওয়া আছে। আচ্ছা, আজকের পর থেকেই ভুলটা তোমাদের আর হবে না, এখানে আমাদের কোনো সূত্র লাগবে না, কারণ এটা অপ্রতিসম হলেও, মানে আমার অ্যালকিনটা অপ্রতিসম হলেও যারা যুক্ত হচ্ছে তারা কিন্তু প্রতিসম, কারণ দুটাই ব্রোমিন যুক্ত হচ্ছে, তাই এখানে কিন্তু আমার কোনো সূত্র লাগবে না। বাট এখানে কিন্তু দুটা ভিন্ন ভিন্ন জিনিস যুক্ত হচ্ছে ভাই, ওএইচ আর বিআর। কি বললাম? ওএইচ এবং বিআর এইটা যুক্ত হচ্ছে, তার মানে অবশ্যই এক্ষেত্রে আমার মার্কোনিভের সূত্রটা প্রযোজ্য। আমি আবারও বলছি যে এই উৎপাদ লেখার সময় আমাদের কোনো সূত্র লাগলো না, এই কারণে যে আমার অ্যালকিনটা অপ্রতিসম হলেও আমার যে আক্রমণকারী বিকারক ব্রোমিন যুক্ত হচ্ছে এটা প্রতিসম, কারণ দুটাই ব্রোমিন। কি ঠিক আছে, দুটাই ব্রোমিন, ফলে এখানে কোনো সূত্র লাগলো না। বাট এখানে সূত্র লাগবে এই জন্য যে এটাও অপ্রতিসম, আবার যারা যুক্ত হচ্ছে তারাও অপ্রতিসম, কারণ একটা ওইস একটা বিআর। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে তেলে মাথায় তেল দিতে হবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে আমার কি যাবে, এখানে তো হাইড্রোজেন নাই, বলছি ভাই আছে এইস, এটাকে এইস, এটা তো ওইস, পুরো একটা মূলক। তাহলে একটা বিআর একটা ওইস, তার মানে দুটার মধ্যে যেটা পজিটিভ সেটা সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেনটা অবশ্যই বেশি আছে। আজকের পর থেকে ভুলটা তোমরা করবা না, সেটা হলো এই যে হাইপোহেলাস, এটা কি হাইপোহেলাস, হাইপো নাম তো মনে আছে তোমাদের নিশ্চয়ই, যে ফার্স্ট পেপারের 3য় অধ্যায় পড়েছিল অ্যাসিডের নামকরণ। এই হাইপোহেলাসের ক্ষেত্রে হ্যালোজেনটা হয় পজিটিভ অংশ আর ওএইচটা হয় নেগেটিভ অংশ। কি মাথায় থাকবে? হাইপোহেলাসের হ্যালোজেনটা হয় পজিটিভ, কেটে দাও, হাইপোহেলাসের হ্যালোজেনটা হয় পজিটিভ আর ওএইচটা হয় নেগেটিভ। তাহলে পাই বন্ধনযুক্ত কোন কার্বনে আমার হাইড্রোজেন বেশি আছে ভাই বলতো? এই কার্বনে হাইড্রোজেন বেশি আছে, তাহলে ওই কার্বনে আমার যুক্ত হবে হ্যালোজেন। তাহলে উত্তর আসলে এইটা। তোমরা বেশিরভাগ স্টুডেন্টই ভুল উত্তর দিয়েছ। তোমরা হয়তো ভুল উত্তর দিয়েছো এই জন্য যে আমি এখানে ওএইচ দিয়েছি, তাই তোমরা ওই প্রান্তেরটাতে ওএইচ দিয়েছো। এখানে তো ভাই কোনো সূত্র লাগে নাই, কারণ এটা অপ্রতিসম হলেও এ তো প্রতিসম, তাই আমি ওই এখানে দিলেও সমস্যা নাই, এখানে দিলেও সমস্যা নাই। কিন্তু এখানে ভাই সমস্যা, কারণ এটাও অপ্রতিসম, আবার যে দুই পাবলিক যুক্ত হচ্ছে তারাও কিন্তু অপ্রতিসম, কারণ একটা ওই যুক্ত হচ্ছে একটা বিআর যুক্ত হচ্ছে। ওইস এবং বিআর এর মধ্যে বিআরটা হচ্ছে কিভাবে বলতো পজিটিভ এবং ওইসটা হচ্ছে কি বলো দেখি নেগেটিভ। তাই যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে অবশ্যই সেখানে কোনটা যুক্ত হবে? পজিটিভটা, ব্রোমিনটা যুক্ত হবে। তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা বুঝতে পারলা কিনা, একটু জানিয়ে দাও আমাকে। কত কথা হবে? কিন্তু বেশি দিতে যাচ্ছে না তোমাকে, তুমি বেশি থেকে
আমি দেখো বেশি দেখি জন্য বললা ওকে যে ওদেরকে দাম বেশি ধরছেন কি বলছে হতে পারে কি না কি দিয়েছে ওকে তাহলে উত্তরটা হচ্ছে 2 নাম্বার এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো ভাই আমাকে জি ভাইয়া হ্যাঁ ভাইয়া বুঝেছি ভাইয়া জি ভাইয়া আরেকবার ভাইয়া আচ্ছা আরেকবার কি হাইপোহেল আছে ওইটা আরেকবার বলেন তো ভাইয়া পজিটিভ নেগেটিভের কি লিখছো টুকু আরেকবার বলেন ও আচ্ছা আরেকবার বলছি দেখো সেইটা হলো তোমরা যদি কোথাও হাইপোহেলাস দেখতে পাও হাইপোহেলাস মানে ওইস আর হ্যালোজেন মিলে যেটা তৈরি করে যেমন আমরা এখানে কি দেখলাম ভাইয়া বলো তো যেমন এখানে কি দেখলাম ভাইয়া বলো তো ওএইচ এবং বিআর এই হাইপোহেলাসের ক্ষেত্রে সাধারণত এই হ্যালোজেনটা হয় পজিটিভ অংশ আর ওএইচটা হয় নেগেটিভ অংশ তাহলে এইটা যখন আমরা কোনো অসম্পৃক্ত যৌগের সঙ্গে যুক্ত করব সেক্ষেত্রে কি হবে অবশ্যই পাই বন্ধন যুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকে আমরা মার্কোনিমের সূত্রে কি দেখেছিলাম ভাই বলো তো পজিটিভ অংশটা সেই কার্বনে যুক্ত হয় তাহলে অবশ্যই এই কার্বনে যেহেতু হাইড্রোজেন বেশি আছে তাই পজিটিভ অংশটা এই কার্বনের সাথে যুক্ত হবে অর্থাৎ ব্রোমিন যুক্ত হবে এখানে ওএইচ যুক্ত হবে এখানে যদি আমার 2 কার্বনে হাইড্রোজেন সমান থাকতো মানে প্রতিসম হতো তাহলে এই প্রবলেমটা ভাই হতো না তুমি যে কোনো কার্বনে যে কোনোটাই যুক্ত করতে পারতা এখন কি বুঝতে পেরেছো একটু বলো তো ভাই আমাকে হাইপোহেলাস তার মানে কি হাইপোব্রোমাস হাইপোক্লোরাস হাইপোআয়োডাস এটা হচ্ছে হাইপোব্রোমাস ঠিক আছে আচ্ছা এইচ ও বি আর হাইপোব্রোমাস বললাম এটা আটকে গেছিল কি আচ্ছা না আটকে যায়নি ভাই ওকে এই যে বুঝেছো মনে থাকবে ভাই একটু তাহলে এই বিষয়টা অবশ্যই তোমরা খেয়াল করবা যে এই ভুলটা কিন্তু প্রায় পোলাপান করে ফেলে দেখা যাচ্ছে যে এটাও দেওয়া থাকবে অপশন এটাও দিয়ে দিবে খেয়াল রাখবা যেখানেই অপ্রতিসম অ্যালকিন দেখতে পাবা শুধু অ্যালকিন না ওটা অ্যালকাইন যখন করবো আমরা তখনও আর আক্রমণকারী বিকারক দুটাই যদি অপ্রতিসম হয় অবশ্যই মার্কোনিমের সূত্রে অ্যাপ্লাই করবা এবং এক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করব যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সেটা পজিটিভটা যাবে এই যে এই বিক্রিয়াটা দেখো অনেক জায়গায় দিয়েছে বা বুয়েটে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে দিয়েছে একটু দেখে নাও তোমরা আগে বুয়েটেটা দেখে আসি হ্যাঁ চলে এসো ভাই 364 নাম্বার পেজে এসো তোমরা 364 তোমরা 364 নাম্বার পেজ 364 নাম্বার পেজে এসো 364 নাম্বার পেজে এসো চলে এসছো ভাইয়া তোমরা আমার বিশ্বাস তোমরা 364 নাম্বার পেজে চলে এসছো এখানে 43 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখো 364 পেজের 43 নাম্বার কোশ্চেনটা দেখো দুটা বিক্রিয়া দিয়েছে দুটা বিক্রিয়া পূর্ণ করতে দিয়েছে এবং মজার ব্যাপার হলো বুয়েট 6-7 সালের কোশ্চেন এটা এই দুটা বিক্রিয়াতে কিন্তু 10 মার্ক দেওয়া ছিল এই যে দেখো ইথিনের সাথে ইথিনের বিক্রিয়াটা দিয়েছে এখানে এই যে এটা দিয়েছে এই যে এটা ইথিনেরটা দিয়েছে ভাই এইটা দিয়েছে পূর্ণ করতে দেখবা তোমার অনেক বন্ধুরাই কিন্তু এইটা শুধুমাত্র এইটা লিখে দিয়ে চলে আসবে কারণ এখানে জল দেওয়া আছে এটা হবে না পুরোটা হবে আর বি নাম্বার বিক্রিয়া তো বুঝতেই পারছো এটা ওজনের বিক্রিয়া যেটা গত ক্লাস আমরা করেছি এই আমরা বুয়েটের একটা কোশ্চেন দেখলাম এবার ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন দেখো ভাইয়া তোমরা এটা পাবা তোমরা 342 নাম্বার পেজের 145 তোমরা 342 পেজের 145 নাম্বারে আসো 342 নাম্বার পেজে এসো ভাই একটু পেজের 145 পেয়েছো ভাইয়া তোমরা আমার বিশ্বাস তোমরা চলে এসছো 342 পেজের 145 নাম্বার এমসিকিউ রেখে দাও বাবা 342 পেজের 145 এসছো ভাইয়া তোমরা
দেখো কি বলেছে, গ্যাসীয় প্রোপিন যখন ব্রোমিনের জলীয় দ্রবণে প্রেরণ করা হয়, ব্রোমিনের জলীয় দ্রবণে প্রেরণ করা হয় 1,2-ডাইব্রোমোপ্রোপেন, 1,2-ডাইব্রোমোপ্রোপেন এবং অন্য একটি উৎপাদ হয়, সেটি কি? দেখছো, এটা বলেই দিয়েছে যে এটা তো হয়ই, তার সাথে আর কোনটা হয়? অপশনে দেখো এটাও দেওয়া আছে, আবার এটাও দেওয়া আছে। 146 নাম্বারটা, সরি 45 নাম্বার দেখো তোমরা ভাই, এই যে বি নাম্বারটা, বি নাম্বারে কিন্তু এটা দেওয়া আছে, মানে ওটাই আগে দেওয়া আছে দেখো, আর ডি নাম্বারে দেওয়া আছে কিন্তু এটা দেওয়া আছে বি নাম্বারে, এইটা দেওয়া আছে ডি নাম্বারে। দেখছো কত কিছু তোমাকে চিন্তা করতে হচ্ছে, যে জলীয় ব্রোমিন যখন দিব বলে দিছে এটা তো হয়ই, এটার সাথে আর কোনটা হয়? আমার বি নাম্বার অপশনে দেওয়া আছে এটা, ডি নাম্বার দেওয়া আছে এটা, কোনটা উত্তর হবে? একটু আগে আমরা শিখলাম ডি নাম্বারটা, মানে এইটা হচ্ছে উত্তর। এবং আমি তোমাদের সুবিধার্থে ওখানে লিখে দিয়েছি যে অনেকে হয়তো মনে করতে পারে যে এটাই তো শুধুমাত্র উৎপাদ আমরা জানি, তো এটা আবার কোথা থেকে আসলো? আমি তোমাদের সুবিধার্থে নিচে দেখো লিখে দিয়েছি ভাইয়া, যে কার্বন টেট্রাক্লোরাইড যদি নিতাম আমরা এখানে জলীয় ব্রোমিন না নিয়ে, তাহলে শুধুমাত্র এটা হতো, আর জলীয় ব্রোমিন নেওয়ার কারণে ওর সাথে এই উৎপাদটাও তৈরি হয়। আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছ। কি ক্লিয়ার ভাই? তাহলে আমরা অ্যালকিনের যুত বিক্রিয়া করলাম, অ্যালকিন যে ধরনের বিক্রিয়াগুলো দেয়, আমরা জারণ বিক্রিয়া করলাম, ওই যে জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয় যে বেয়ার পরীক্ষাটা, ওটাই আসলে জারণ বিক্রিয়া। আর পলিমাকরণ বিক্রিয়া অ্যালকিন দেয়, সেটা এখন আমরা করব না। আমাদের অর্গানিক কেমিস্ট্রির পলিমাকরণের একটা আলাদা অংশই আছে সিলেবাসে, সেইটা আমরা করব। তাহলে মোটামুটি কিন্তু ভাই আমাদের এই যে 192 নম্বর পেজের 52 পর্যন্ত কোশ্চিন হলো অ্যালকিনের বিক্রিয়া। এইটুকু আজকে আমাদের হয়ে গেল। তোমাদের প্রবলেম যদি থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা, আমরা আগামী ক্লাসে সেগুলো সলভ করব। আর আগামী ক্লাসটা আমরা শুরু করব অ্যালকাইন দিয়ে। তবে অ্যালকিন পড়তে আমাদের যত টাইম লাগলো অ্যালকাইন পড়তে এত টাইম লাগবে না। এই জন্য ভাইয়া অ্যালকিন অসম্পৃক্ত যৌগ, অ্যালকাইন অসম্পৃক্ত যৌগ, ফলে দুটা বিক্রিয়ার কিন্তু ধরন একই রকম, যেমন মার্কোনিবের সূত্র, কৌশল, এগুলো আমাকে ওখানে আর দেখাতে হবে না, কারণ ওগুলো সব হচ্ছে অ্যালকিনের মতো। তাই আমাদের অ্যালকাইনের বিক্রিয়া পড়তে টাইম অনেক কম লাগবে। আগামী ক্লাসে আমরা শুরু করব অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া। ততক্ষণ তোমরা ভালো থেকো, ঘরে থেকো। থ্যাংক ইউ।